তারাতলা নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতদের মধ্যে একজনের নাম স্বপন মণ্ডল। 52 বছর বয়সী ঢালাই মিস্ত্রি, উত্তর 24 পরগনার শ্যামনগরেরই বাসিন্দা। বাড়তি টাকার আশায় পরিচিত এক ঠিকাদারের সঙ্গে বুধবারই প্রথমবার তারাতলার গোডাউনে তিনি এসেছিলেন। 2 মে দুদিন ধরে এসএসকেএম হাসপাতালে অপেক্ষা করছিলেন বাবার জন্য। অবশেষে কাল রাতে তার মৃতদেহ পৌঁছল হাসপাতালে। এই হচ্ছে স্বপন মণ্ডলের পরিবার, যারা গত পরশুদিন থেকে অর্থাৎ যেদিন দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে এখানে হাসপাতালে ঠায় অপেক্ষায় ছিলেন যদি কোনো খোঁজ পাওয়া যায়। স্বপন মণ্ডল তিনি পেশায় ঢালাই মিস্ত্রি, তিনি বিভিন্ন বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করেন। ঢালাই মিস্ত্রি হিসেবে তিনি মূলত শ্যামনগর এবং আশপাশের এলাকাতেই সেই কাজ করতেন, কিন্তু পরিবার চালানোর প্রয়োজনে একটু সচ্ছলতা আনতে পরিবারে একটু বাড়তি উপার্জনের আশায় একজন ঠিকাদার মারফত তিনি কাজ নিয়েছিলেন এই প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে ঢালাইয়ের কাজে প্রথম দিন গিয়েই এই দুর্ঘটনার মধ্যে তাকে পড়তে হয়েছে। প্রথম দিন ছিল ওই যেদিন দুর্ঘটনাটা ঘটে, ওটাই ছিল তার কাজের প্রথম দিন গিয়ে এই ধ্বংসস্তূপে তিনি চাপা পড়ে যান। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি যখন দুর্ঘটনা ঘটে তখন সিঁড়ি দিয়ে তিনি নামছিলেন, এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মাথার উপরে ওই কংক্রিটের এই যাবতীয় কাঠামোটা ভেঙে পড়ে এবং সেখানে তিনি চাপা পড়ে যান। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন তারা হাতে আধার কার্ড নিয়ে, ফটো নিয়ে ঠায় গত পরশুদিন থেকে এসএসকেএম হাসপাতাল। আর বাবার হাতে বালা ছিল, ব্রেসলেট, রাবার ব্যান্ড ছিল, পায়ে কালো কালারের কারবাদা ছিল, পায়ে গামবুট পরা ছিল, যে গামবুট পরে কাজ করে। উনি কি ঢালাই মেশিন চালাতেন? পাটা মারে। আমার বাবা বলে না, অনেক শ্রমিকের প্রাণ গেছে। যারা এই কাজগুলো করেছে কম জিনিস দিয়ে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। আমার বাবা তো আর ফিরে আসবে না। যারা করেছে এই কাজটা তাদের শাস্তি দেওয়া হবে, তারা যাতে পরবর্তীকালে না করে। তো শুনেইছে জিনিসটা কাঁপছে, নড়ছে, তারা জেনে শুনে কেন অত লোককে দিয়ে কাজ করাতে গেল? তাহলে কাজটা সেদিন বন্ধ রেখে ওটা ঠিক করতে পারত। যে কন্ট্রাক্টর ছিল সে তো শুনেছে যে বিল্ডিংটা কাঁপছে, সে তো জেনে শুনেই সবাইকে উপরে তুললো। তার জন্যই তো আমার বাবারা সবাই মিলে প্রাণ দিল। যারা বিল্ডিংটা বানিয়েছে তাদেরকেই বলবো, তারা তো সবকিছু ভেবে চিন্তে বানানো দরকার ছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, প্রমোটার, এদেরকেই আমি বলবো। এত কটা মানুষের জীবন নিয়ে তাদের খেলা দরকার ছিল না, উচিত ছিল না। যারা পারমিশন, হ্যাঁ সবাই যারা পারমিশন দিয়েছে তাদের তো অবশ্যই, তারা তো সবকিছু দেখে পারমিশন দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। তবে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, গতকাল শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট অভিযোগ করেছিলেন যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম যে বিল্ডিং প্ল্যান তারাতলার, তাতে সই তার রয়েছে প্রাক্তন মেয়র হিসেবে, এবং কালীকে তুললেই সবটা জানা যাবে। কালীর অনুমতি ছাড়া কোনো বিল্ডিং প্ল্যানই পাস হতো না। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। আলিপুর কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসবে পুলিশ। গতকালই এসআইটির হাতে গ্রেফতার হন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হিসেবে কাজ করতেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। গতকালও কিন্তু পুরসভাতে এসেছিলেন, যদিও ক্যামেরার মুখোমুখি হতে চাননি শুভেন্দু অধিকারী। তিনি একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার বিল্ডিং প্ল্যান যা সই করেছেন, যেখানে ফিরহাদ হাকিম, সেই ছবি যেমন তিনি দেখিয়েছেন, প্ল্যান একেবারে তুলে দেখিয়েছেন। তারই সঙ্গে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক,
দেখো একদমই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এমপি ল্যাড বিইউপি, এটা হচ্ছে বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প। এই বিইউপির দায়িত্বে ছিলেন কন্ট্রোলিং অফিসার কলকাতা পুরসভার। আমি আবার বলছি, কালীচরণ ব্যানার্জি এমপি ল্যাড এবং বিইউপি, এটা বিধানসভা এলাকা উন্নয়ন প্রকল্প, এটার দায়িত্বে ছিলেন। এবং তার পাশাপাশি ওএসডি টু এক্স মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের তিনি ওএসডি হিসাবে কাজ করতেন। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যারা এই তারাতলার ঘটনা তদন্ত করছে, তারা কিন্তু অ্যারেস্ট করে। এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার অনুমোদন ছাড়া কোনো প্ল্যান পাস হতো না, এমনকি বেআইনি কাজকর্ম করার ক্ষেত্রেও ঢালাও সার্টিফিকেট দিত এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যারা বেআইনি কাজ করত, কলকাতা পুরসভার কে ব্যবহার করে যদি কেউ কোনো রকম বেআইনি কাজ করতে চাইতো, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তার নেক্সাস, তারা পুরো কাজটা করতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, এই মডিউল সে কলকাতা পুরসভায় অনেক দিন ধরে চালাতো। এই মডিউলে কারা অনুমোদন দিত, কাদের অনুমোদনে এই বেআইনি কাজকর্ম কলকাতা পুরসভায় দিনের পর দিন চলেছে, এগুলোই তদন্তকারী আধিকারিকরা জানতে চান। এবং তারাতলায় এই যে বেআইনি স্ট্রাকচার, যেটা এই বিরাট শেড যেটা তারাতলায় করা হয়েছে, সেখানেও কিন্তু এই মেয়রের, প্রাক্তন মেয়রের যে ওএসডি কালীচরণ ব্যানার্জি, তার একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই যে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন নথি, যেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে তারাতলার, সেখানেও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। এবং এই গোটা যে প্রক্রিয়া, যেভাবে এখানে তারাতলায় তৈরি হয়েছে স্ট্রাকচার, সেখানেও কিন্তু এই মেয়রের প্রাক্তন ওএসডি প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার সরাসরি ইনভলভমেন্ট রয়েছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং ঠিক সেই কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তারাতলা নয়, শহর কলকাতার বিভিন্ন বেআইনি নির্মাণের ক্ষেত্রে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার একেবারে। ময়ূক, আমি এই জায়গায় তোমার কাছে আবারও ফিরে আসবো। তারাতলা গোডাউনে বিপর্যয়ের ঘটনা ঘটেছে বুধবার দুপুরে। গতকাল বিধানসভায় সকালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে। তারাতলা কাণ্ডে তারপরে গতকাল রাত্রে গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে আজকে আদালতে তোলা হবে। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ? সন্ধ্যাবেলা ডিটেন করা হয় এবং ডিটেন করে টানা জিজ্ঞাসাবাদ শুরু হয়। লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এসআইটি যারা অফিসার, তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং তারপর রাতে লালবাজারের সিনিয়র অফিসাররা জানান যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং তাকে অ্যারেস্ট করার পর আর হয়তো অল্প কিছু সময় তার মধ্যেই আলিপুর কোর্টে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আধিকারিকরা আবেদন জানাবেন, এমনটাই আমরা জানতে পারছি। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত প্রভাবশালী একজন। গতকাল শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি বলেছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। এবং তারপর আমরা যে ছবি দেখি, বিকেলেই এই তারাতলা কেসের যে কানেকশনে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নেন। আমরা এই মুহূর্তে আলিপুর কোর্টে রয়েছি, আলিপুর পুলিশ লকআপের সামনে। আর অল্প সময়ের মধ্যেই কালীচরণ একেবারে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সকাল 11টা নাগাদ বিধানসভায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে ব্যবস্থা নিচ্ছেন এমন কথা বলেছিলেন। এবং তারপরে রাতেই দেখা গেল কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এসআইটি গ্রেফতার করেছে। আমি আবারও সরাসরি চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আলিপুর কোর্টে পেশ করা হবে। কিন্তু ময়ূক, এখানেই তো প্রশ্ন, কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? একজন ওএসডি, তিনি প্রাক্তন মেয়রের ওএসডি হিসেবে কাজ করতেন, কিন্তু কি কারণেই বা তারা তো প্রভাব, কি কারণেই বা তারা তো দাপট? দেখো, যথেষ্ট প্রভাবশালী ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মূলত তার প্রভাবেই কলকাতা পুরসভা এলাকাতে বিভিন্ন বেআইনি কাজকর্ম, বেআইনি যে প্ল্যান স্যাংশন, সেগুলো দিনের পর দিন চলেছে। এবং শুধু তাই নয়, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় বছরখানেক আগে একটা অভিযোগ হয়। এতটাই প্রভাবশালী ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ হওয়ার পরেও সেটা এফআইআর হিসেবেও পুলিশ আধিকারিকরা ট্রিট করতে পারেননি। কারণ সেই সময় এফআইআর করার জন্য এই
কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুমোদন আসেনি, পুলিশ আধিকারিকরা এমনটাই বলছিলেন। অর্থাৎ তার এগেনস্টে যে এফআইআর হবে তার জন্য যে অনুমোদন সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, এমনই মারাত্মক অভিযোগ রয়েছে। এতটাই পাওয়ারফুল ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এবং কলকাতা পুরসভায় একাধিক বেআইনি যে কাজকর্ম সেগুলো কিন্তু তার অনুমোদনেই হতো। এবার কালীচরণের মাথায় কার হাত রয়েছে, মূলত কার সাপোর্টে তিনি এই বেআইনি কাজগুলো দিনের পর দিন কলকাতা পুরসভায় চালিয়ে গেছেন, এখন সেটাই খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। আর কিছু সময়ের মধ্যে আলিপুর কোর্টে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে তোলা হবে। পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বললেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি নিয়ে? কালীচরণ বাবু যিনি ওএসডি টু অনারেবল মিনিস্টার ছিলেন, এক্স মিনিস্টার ফিরহাদ হাকিম এবং মেয়র, তাকে করা হয়েছে, কালকে ধরা হয়েছে এবং সিট গঠন হয়েছে। এই সিটটা ওই আগেকার সরকারের সিট নয় যে সিট গঠন হলো আর কোনোদিন সিটের কি রেজাল্ট হলো সেটাও কোনোদিন বাংলার মানুষ জানেনি আর কোনো বিচারও হয়নি। এটা কিন্তু সেই সিট নয়, এটা কিন্তু কাজ করার মতো সিট এবং আপনারা দেখতেও পাবেন যে কি হচ্ছে। আপনাকে আমি সংখ্যাটা দিচ্ছি, ডেড হচ্ছে 15, ইনজিওর্ড হচ্ছে 18 এখনো অবধি, টোটাল পার্সন ব্রট 33। বলছি কালীচরণ বাবু, এনার তো ভূমিকা দেখা যাচ্ছে কলকাতা কর্পোরেশনে, এই যে প্ল্যান পাস, এই যে ইলিগাল কনস্ট্রাকশন, এই যে সবকিছু উনি নাকি শেষ কথা ছিলেন, মানে উনি ওএসডি ছিলেন কিন্তু ওনার কথাটাই শেষ কথা ছিল। কিন্তু আমার বিষয় হচ্ছে যে যদি কালীচরণ বাবু, আমি শুনলাম তিনি নাকি একজন WBCS অফিসার, তিনি চাকরি ছেড়ে দিয়ে ওনার ওএসডি হয়েছিলেন, তাকে যদি ধরা হয় তাহলে আজকে যে মন্ত্রী, যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, যার সই ছিল, তাকে কেন ধরা হবে না? তাকে কেন ছাড় দেওয়া হবে? যারাই ইনভলভ রয়েছে, সে যেই হন না কেন, আপনি ছাড়া তো আপনাকে হবে না। উদ্ধারকারীরা যেমন প্রয়োজন মনে করছেন তারা ঠিক সেইভাবে নিজেদের উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন দেখুন। हुआ है लेकिन ऑलमोस्ट तो कंप्लीशन में कंप्लीट हो गया है, और बाकी तो पूरा मालवा क्लीन करने का काम तो नॉन स्टॉप चल रहा है। लेकिन क्या सबको निकाल लिया गया है? नहीं, ये तो बोलना मुश्किल है। ये NDRF और आर्मी जब बोलेगा तब कोलकाता पुलिस को मैं जानकारी दे दूंगा, ये मेरा बोलने का ठीक नहीं। হ্যাঁ, কালকে তো ডিস্টার্ব হয়েছে কিন্তু আমরা টাচে আছি, উদ্ধার কার্য চলছে, পুরোটা ক্লিনিং না হওয়া পর্যন্ত এটা চলবে। দেখুন, তারাতলার ঘটনার পরে বারে বারে প্রশ্ন উঠছে যে দায় কার। গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন, আজকে পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনিও বললেন যারা দোষী কাউকে ছাড়া হবে না। কিন্তু অসহায় পরিবারগুলো এখনো যারা অপেক্ষায় রয়েছেন, যাদের বাড়ির লোকের খোঁজ তারা পাচ্ছেন না। 15 জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ের ঘটনায়, 18 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একযোগে কাজ চালিয়ে যাচ্ছে অবিরত। সেই গত পরশু দুপুর 12টার পর থেকে যে কাজ শুরু হয়েছে সেই উদ্ধার কাজ কিন্তু একইভাবে এখনো চলছে। উন্নত প্রযুক্তির ব্যবহার, উন্নত যন্ত্রপাতির ব্যবহার, ড্রোন দিয়ে কিন্তু স্ক্যানিং, ম্যাপিং সবই চলছে। গ্রাউন্ড জিরোতে আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং SSKM এ অবশ্যই সন্দীপ সরকারের কাছে যাব। তবে আগে আমি ঐশীর কাছে যাব। ঐশী, একেবারে তোমার পিছনেও আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, NDRF রয়েছে, একযোগে কাজ এখনো চলছে একইভাবে। একযোগে কাজ চলছে, সক্রিয় নিবিড় তল্লাশি হচ্ছে এই মুহূর্তে। তবে দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে ছবিটা, যে এখানে 3টে জায়গা তারা লোকেট করেছেন, সেই 3টে জায়গায় প্রাণের হদিশ মিললেও মিলতে পারে। সে কারণেই কিন্তু সেখানে ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন এবং সুনিশ্চিত করছেন যে ভিতরে কেউ আটকে রয়েছে বা রয়েছেন কিনা। অন্যদিকে দেখা যাচ্ছে ড্রোন দিয়ে এই সম্পূর্ণ এলাকাটার ম্যাপিং, স্ক্যানিং দুটো প্রসেসই চলছে। এই 3টে জায়গায় মূলত হ্যান্ড ড্রিল এবং হ্যান্ড গ্যাস কাটার এরকম জিনিস ব্যবহার করা হচ্ছে, যাতে ভেতরে কেউ থাকলে তার যেন প্রাণ সংশয় না হয়। এবং তারপরেই কিন্তু যারা রয়েছেন NDRF এর কর্মীরা, তারা ওই ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করে ভিতরে চারপাশটা সম্পূর্ণভাবে দেখছেন এবং সেই ক্যামেরার মাধ্যমে কেউ ধরা পড়ছেন কিনা, কোনো লাইভ ডিটেক্ট হচ্ছে কিনা সেটাকে সুনিশ্চিত করছেন। তার পরবর্তী সময়ে এই 3টে জায়গার নিবিড়ভাবে তল্লাশি সম্পন্ন হলে তারপরে কিন্তু তারা জোন ভাগ করে কিন্তু অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। অ্যাগ্রেসিভ কাটিংয়ের ক্ষেত্রে তারা ভারতীয় রেলের কাছ থেকে যে সমস্ত যন্ত্রগুলো
যেগুলো আনিয়েছেন মূলত অক্সি কাটার এবং প্লাজমা কাটার, সেগুলো ব্যবহার করবেন এবং তার মাধ্যমেই কিন্তু এই যে বড় বড় লোহার বিম সেগুলোকে কাটার কাজ করবেন। তার উপরে দেখতে পাচ্ছ এই যে কংক্রিটের স্ট্রাকচার, সেগুলো পরবর্তীতে সরানোর কাজ হবে। তবে তার আগে এখন তারা সুনিশ্চিত করতে চাইছেন ভিতরে কেউ জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় আটকে রয়েছেন কিনা, অর্থাৎ লাইভ ডিটেকশন প্রথমে হলে, অর্থাৎ জীবিত অবস্থায় কেউ থাকলে তাকে আগে তার প্রাণ যাতে রক্ষা করা যায়, তাকে সেভাবে যাতে জীবিত অবস্থাতেই বার করা যায় সেইটা আগে তারা সুনিশ্চিত করবেন। তার পরবর্তী সময়ে কিন্তু অ্যাগ্রেসিভ কাটিংয়ের দিকে এগোবেন। তার জন্যই কিন্তু তুমি দেখতে পাচ্ছ তিনটে জায়গা ভাগ করে নিয়ে এখন এই মুহূর্তে এনডিআরএফের যারা কর্মী তারা কাজ করছেন, যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু এই সম্পূর্ণ জিনিসটার নিবিড় পর্যবেক্ষণ করছেন। তারা সকাল থেকেই রয়েছেন এবং লাগাতার কিন্তু তাদের এই গত দুদিন ধরে যে প্রয়াস, সেই প্রয়াস চলছে। তাদের মূলত প্রচেষ্টা যে জীবিত অবস্থায় সকলকে উদ্ধার করা, কিন্তু গতকাল রাতে যাদেরকে এখান থেকে উদ্ধার করা হয়েছে বা আজ ভোর রাতে যাকে উদ্ধার করা হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেছেন ডাক্তাররা। তাই এরপরে আর কোনো প্রাণের সন্ধান তারা পাবেন কি না সেটা নিয়ে তারা নিজেরাও সংশয়ে রয়েছেন। তবে কিছু জায়গায় তারা নিশ্চয়ই কিছু সিগন্যাল পেয়েছেন, সে কারণেই এখন তারা ওই ইন্টেন্স সার্চ অপারেশনটা চালাচ্ছেন, নিবিড়ভাবে তল্লাশি করছেন যাতে এনশিওর করা যায়, নিশ্চিত করা যায় যে ভিতরে আর কেউ জীবিত অবস্থায় আটকে রয়েছেন কিনা। তার জন্যই তুমি দেখতে পাচ্ছ যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি, প্রযুক্তি, সেই সমস্ত জিনিস ব্যবহার করে একযোগে সেনাবাহিনী, ভারতীয় রেল, এনডিআরএফ, ডিএমজি এবং পুলিশ প্রত্যেকে মিলিত হয়ে একই সঙ্গে কাজ করছে। একেবারে নজিরবিহীন একটা তল্লাশি কিন্তু চলছে এবং 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু ঠিক একইভাবে গত বুধবার দুপুর থেকে যে তল্লাশি শুরু হয়েছিল সেই অভিযান কিন্তু এখনো চালিয়ে চলেছেন এই অফিসাররা। এনডিআরএফ এর কমান্ডার মনীষ রঞ্জন তিনি কি জানিয়েছেন দেখুন। एनडीआरएफ और रेल साथ मिलके काम करती है, तो हमें पता है उनके इन्वेंट्री में क्या क्या इक्विपमेंट्स हैं। तो प्रोसेस को थोड़ा फासन करने के लिए आज हम प्लान कर रहे हैं, थोड़ी एग्रेसिव कटिंग करेंगे, क्योंकि जितने फ्लोर्स पे हैं विक्टिम्स की संभावना उसको हम लोगों ने एकदम क्लोज इन कर लिया है। तो बाकी जो लेफ्ट आउट इलाके को एग्रेसिव कटिंग के लिए रेलवे से रिक्वेस्ट किया है, उनकी भी टीम हमारी टीम के साथ काम कर रही है और कोशिश है। अभी हमने फिर से दोबारा एरिया को एनालिसिस करने के बाद 3 ऐसे स्पॉट्स को आइडेंटिफाई किया है जहां हमें सस्पेक्ट हो रहा है। वहाँ पूरे ऑपरेशंस कंटिन्यूअस अभी तक चल रहे हैं बिना नॉन स्टॉप, और टीम्स हमारी लगी हुई है। उनके निकालने के बाद एरिया स्कैन किया हमने, हमारी वेरियस टाइप्स ऑफ इक्विपमेंट्स है जिसकी हम मदद ले रहे हैं। टेक्नोलॉजी हमारी पूरी बेस्ड है। अभी हम सेंसर्स को यूज़ कर रहे हैं, लाइव डिटेक्टिंग सेंसर्स यूज़ कर रहे हैं, लोकेटिंग कैमरास यूज़ कर रहे हैं, सी थ्रू रडार्स यूज़ कर रहे हैं, जिसके थ्रू हमें कुछ उनका টেল সাইন মেলে। মৃতের সংখ্যা 15, হাসপাতালে এখনো 18 জন। তারা কিন্তু রীতিমতো লড়াই চালিয়ে চলেছেন। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একদিকে আহতদের চিকিৎসা যেমন চলছে, তার পাশাপাশি যাদের খোঁজ এখনো মেলেনি সেই পরিবারগুলো কখনো ঘটনাস্থল, কখনো এসএসকে সেখানেই তো ঘুরে বেড়াচ্ছে। দেখো, আহত নিহত মিলিয়ে 33 জনকে উদ্ধার করা হয়েছে। এই 33 জনের মধ্যে 15 জনের মৃত্যু ঘটেছে এবং 18 জন এখনও পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এই 18 জনের শারীরিক অবস্থা সকলের কিন্তু একরকম নয়। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক রয়েছে। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের রেড জোনে রেখে চিকিৎসা চালাতে হচ্ছে কয়েকজনের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। চিকিৎসকেরা বলছেন একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে, সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে এদের চিকিৎসা চলছে। আমরা জানি গতকাল গভীর রাতে 3 জনকে নতুনভাবে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে যখন এসএসকেএমে নিয়ে আসা হয়, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এবং আজকে সকালবেলা আরও একজন ব্যক্তি যিনি চিকিৎসাধীন ছিলেন, আগে উদ্ধার হয়েছিলেন, তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে 15 জন মৃত ব্যক্তির দেহ এখান থেকে পরিজনদের হাতে বেশিরভাগকে তুলে দেওয়া হয়েছে। আরও 3টি দেহ ময়নাতদন্তের অপেক্ষাতে রয়েছে এসএসকেএম হাসপাতালে। এখনও পর্যন্ত 2টি পরিবার তারা তাদের পরিজনের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। একজন শ্যামনগরের সুমন কর্মকার, তার খোঁজ পাওয়া যায়নি, তার পরিবার খুঁজে বেড়াচ্ছেন। আরেকজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা সিরচন কুমার,
তার পরিবারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছেন, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে গতকাল যে 3টি দেহ এসেছিল তার মধ্যে 2টি দেহ এখনও অজ্ঞাত পরিচয় হিসেবেই মর্গে রাখা রয়েছে। পরিবারের তরফ থেকে এখনও তাদের শনাক্ত করা হয়নি। পরিবারের সদস্যরা, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, তারা এসেছেন মর্গে দেহ শনাক্তকরণের জন্য, তবে দেহ এখনও শনাক্ত করা যায়নি। একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে, মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম, যাতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের রাখা হয়েছে, তাদের তত্ত্বাবধানে ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে এই 18 জনের। এখনই কাউকে হাসপাতাল থেকে ছাড়া হবে না, মোটামুটি সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের প্রয়োজন অপারেশনের তাদের অপারেশন করা হচ্ছে, আরও কয়েকজনের অপারেশন করা হবে, এমনটাও সিদ্ধান্ত হয়ে রয়েছে। সন্দীপ ধন্যবাদ, ঐশী তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।